আসসালামু আলাইকুম। কি ব্যাপার, বাচ্চাদের নিয়ে চিন্তিত? কি ভাবছেন অভিভাবকরা? বর্তমান পরিস্থিতিতে বাচ্চাদের পড়াশোনা কিভাবে হবে? আপনারা চিন্তায় থাকলে আমাদের কি ভালো লাগে বলেন? তাই তো আপনাদের ভাবনা এবং ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আমাদের বিশেষ আয়োজন অনলাইন ক্লাস। নিয়মিত চোখ রাখুন অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের পাঠদানের উদ্দেশ্যে আজ আমি উপস্থিত অনলাইন ক্লাসে। অনলাইনের মাধ্যমে অনেক দিন পরে হলেও ক্লাসে ফিরতে পারাটা দারুণ স্বস্তির। আর সেই অনলাইন ক্লাস থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দোহা, ঢাকা। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? কাস্টমারদের আনাগোনা আর ফোন কলের ব্যস্ততা নিয়ে শিকদার সাহেবের সেদিনের শুরুটা অন্য সব দিনের মতোই ছিল। কিন্তু হঠাৎ পুরনো সব মহব্বতের মানুষগুলোকে একসাথে পাওয়া, এটা সত্যি তার জন্য বড় পাওয়া। এত সহজে একসাথে সবাইকে কাছে টানতে শিকদার সাহেবই পারে। ধন্য ধন্য বলি তারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলছিলাম জয়পাড়া কলেজ মার্কেটের গ্যাস ব্যবসায়ী জনাব কোরবান আলী শিকদারের কথা। তিনি অমায়িক, মিশুক এবং অতিথিপরায়ণ একজন লোক। বিপদে আপদে কাছে পাওয়া যায় এমন একজন মানুষ। বেচারা আমাদের পেয়ে তো মহা খুশি। চা নাস্তা খাওয়ানোর পরে গালের ভিতরে পান গুঁজে দিয়ে চিবোতে চিবোতে আমাকে বলেন তো, আমাদের প্রতিবেশী দেশগুলো আমাদের ঘর বাড়ি, আমাদের ভূখণ্ড দখল করতে পারছে না কেন? আমি একটু ভেবে উত্তর দিলাম, সীমান্তে রাত জেগে পাহারা দেওয়া সেই মানুষগুলোর জন্য। তিনি আমার পিঠে হাত চেপড়ে বললেন, একদম ঠিক। সেই সীমান্তরক্ষী বাহিনীদের জানাই পরম শ্রদ্ধা ও সম্মান। তিনি আরও বললেন, আগেরকার দিনে মানুষেরা টাকা পয়সা, স্বর্ণ অলংকার, তাদের মূল্যবান দলিলপত্র নিয়ে চিন্তায় থাকতো। দুশ্চিন্তায় তাদের রাতে ঘুম হতো না, এই বুঝি চুরি হয়ে গেল। আর এখন আমরা আমাদের কষ্টার্জিত টাকা পয়সা, স্বর্ণ অলংকার, মূল্যবান দলিলপত্রাদি নিরাপদে রেখে নিশ্চিন্তে বাসায় ঘুমাই। বলো তো, এগুলোর নিরাপত্তা দিচ্ছে কে? আমাদের কষ্টার্জিত টাকা পয়সা, স্বর্ণ অলংকার, মূল্যবান দলিলপত্রাদি, এগুলোর নিরাপত্তা দিচ্ছে ব্যাংক। চলো আজ আমরা ব্যাংক নিয়ে আলোচনা করব। টাকা জমা, উত্তোলন এবং ঋণ দেওয়ার নিরাপদ প্রতিষ্ঠানকেই বলা হয় ব্যাংক। আর একটু স্পষ্টভাবে বলতে গেলে বলতে হয়, ব্যাংক এক ধরনের আর্থিক প্রতিষ্ঠান। যে আর্থিক প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে নির্দিষ্ট সুদের বিনিময়ে তাদের সঞ্চিত অর্থ আমানত হিসাবে গ্রহণ করে এবং সেই আমানতকৃত অর্থ মুনাফা অর্জনের আশায় কোনো ব্যক্তি বা ব্যবসায়ীদেরকে ঋণ হিসাবে প্রদান করে থাকে। আমানতকারী চাহিদা মাত্র অথবা নির্দিষ্ট সময়ান্তে আমানতকারীকে তার টাকা দিতে বাধ্য থাকে, এমন আর্থিক প্রতিষ্ঠানকেই বলা হয় ব্যাংক। আজ আমরা ব্যাংকের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। ব্যাংকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমেই আমরা আলোচনা করব কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ। কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ। কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগের ভিতরে রয়েছে যেমন একক ব্যাংক, শাখা ব্যাংক,
চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক। প্রথমে আমরা আসি একক ব্যাংক, অর্থাৎ শুধু নির্দিষ্ট একটি স্থানে যখন একটি ব্যাংকের কার্যাবলী পরিচালিত হয় তখন তাকেই বলা হয় একক ব্যাংক। একক ব্যাংকের কোনো শাখা থাকে না, অর্থাৎ উক্ত ব্যাংকের ব্যাংকিং কার্যাবলী শুধু একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। এবার আসি আমরা শাখা ব্যাংক। শাখা ব্যাংক হলো একটি প্রধান কার্যালয়ের অধীনে দেশের অভ্যন্তরে অথবা দেশের বাহিরে এক বা একাধিক শাখা স্থাপনের মাধ্যমে যদি কোনো ব্যাংক তার ব্যাংকিং কার্যাবলী পরিচালনা করে তাকেই বলা হয় শাখা ব্যাংক। এবার আসি আমরা চেইন ব্যাংক। চেইন ব্যাংকটা কি? যে পারস্পরিক উন্নতি সাধনের লক্ষ্যে যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত হয়েও নিজ নিজ সত্তা অক্ষুণ্ণ রেখে সহজভাবে যখন কোনো ব্যাংকিং কার্যাবলী সম্পন্ন হয় তখন তাকে চেইন ব্যাংক বলে। এবার আসি আমরা গ্রুপ ব্যাংক। গ্রুপ ব্যাংক কি? দুই বা ততোধিক ব্যাংক যখন একটি হোল্ডিং কোম্পানির অধীনে একত্রিত হয়ে উক্ত কোম্পানি দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে তখন তাকে গ্রুপ ব্যাংক বলে। এবার আসি আমরা কার্যভিত্তিক শ্রেণীবিভাগ। কার্যভিত্তিক শ্রেণীবিভাগ। কার্যভিত্তিক শ্রেণীবিভাগের ভিতরে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, কৃষি ব্যাংক, তারপরে আছে শিল্প ব্যাংক, বিনিময় ব্যাংক, বিনিয়োগ ব্যাংক। হ্যাঁ, এছাড়া আরও রয়েছে, আমরা এই কয়টা আগে সম্পর্কে আগে বলি, তারপরে আমরা বাকিগুলো বলছি। তাহলে প্রথমে আমরা আসি কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংক হলো সকল ব্যাংকের মুরব্বি, পরিচালক ও নিয়ন্ত্রক, অর্থাৎ গোটা ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র। কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা ব্যবস্থা প্রচলন, ঋণ সরবরাহ তথা ঋণ নিয়ন্ত্রণের দায়িত্বভার কেন্দ্রীয় ব্যাংকের উপরে থাকে। মুদ্রা বাজারকে সুসংগঠিতভাবে পরিচালনা করাও কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক, ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অফ ইংল্যান্ড, জাপানের কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অফ জাপান। এভাবে প্রত্যেকটা দেশেরই একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। এবার আমরা আসি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকটা কি? অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে তাকেই বলা হয় বাণিজ্যিক ব্যাংক। আরেকটু পরিষ্কারভাবে যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ব্যাংক জনগণের কাছ থেকে নির্দিষ্ট সুদের বিনিময়ে আমানত হিসাবে অর্থ সংগ্রহ করে এবং মুনাফা অর্জনের আশায় আবার
সেই আমানতকৃত অর্থ বিনিয়োগ করে তাকেই বলা হয় বাণিজ্যিক ব্যাংক। এবার আমরা আসি কৃষি ব্যাংক। কৃষি ব্যাংকটা কি? কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে, আমি আবার বলছি, কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়ে থাকে তাকেই বলা হয়ে থাকে কৃষি ব্যাংক। কৃষি ব্যাংক সাধারণত কৃষকদেরকে বিভিন্ন মেয়াদে তারা ঋণ দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকে, যেমন স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ দান সহ বিভিন্ন পরামর্শমূলক কার্যগুলি তারা সম্পন্ন করে থাকে। এবার আসি শিল্প ব্যাংক। শিল্প ব্যাংক হলো শিল্পক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক পরিচালিত হয় তাকেই বলা হয় শিল্প ব্যাংক। শিল্প ব্যাংক সাধারণত শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য ভূমি ক্রয়, কারখানা নির্মাণ, যন্ত্রপাতি ক্রয় ইত্যাদি ক্ষেত্রে তারা সাধারণত ঋণ দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকে। এবার আসি আমরা বিনিময় ব্যাংক, অর্থাৎ বৈদেশিক লেনদেন নিষ্পত্তি এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ের উদ্দেশ্যে যে ব্যাংক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়ে থাকে তাকেই বলা হয় বিনিময় ব্যাংক। এবার আমরা আসি বিনিয়োগ ব্যাংক, অর্থাৎ বিনিয়োগ ব্যাংক হল নবগঠিত শেয়ার অবলেখ বা আন্ডার রাইটিং শিল্প ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে তারা মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ দান, ব্রিজ ফিন্যান্স ও ডিবেঞ্চার ফিন্যান্স সহ বিভিন্ন পরামর্শমূলক কার্যগুলি তারা সম্পন্ন করে থাকে। এছাড়াও কার্যভিত্তিক আমাদের আরও কিছু ব্যাংক রয়েছে, সেগুলো আমরা বলে দিচ্ছি। যেমন সঞ্চয়ী ব্যাংক, তারপরে হইল বন্ধকি ব্যাংক, পরিবহন ব্যাংক, তারপরে ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক, ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক, আমদানি ও রপ্তানি ব্যাংক। এবার আমরা আলোচনা করি সঞ্চয়ী ব্যাংক, অর্থাৎ জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে, আমি আবার বলছি, জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে যে ব্যাংক গঠিত, পরিচালিত হয় তাকে বলা হয় সঞ্চয়ী ব্যাংক। এবার আমরা আলোচনা করব বন্ধকি ব্যাংক। বন্ধকি ব্যাংকটা কি? অর্থাৎ ভূমি বা জমি বন্ধক রেখে কৃষি উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তাদেরকে যে ব্যাংক ঋণ দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকে তাকেই বলা হয় বন্ধকি ব্যাংক। এবার আমরা বলবো পরিবহন ব্যাংক। পরিবহন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়ে থাকে তাকেই বলা হয় পরিবহন ব্যাংক। পরিবহন ব্যাংক সাধারণত পরিবহন ক্ষেত্রে বিভিন্ন পরিবহন নির্মাণ এবং অথবা পরিবহনের যন্ত্রাংশ ক্রয়ের ক্ষেত্রে তারা ঋণ দান সহ বিভিন্ন পরামর্শমূলক কার্যগুলি সম্পন্ন করে থাকে। ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক, অর্থাৎ ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়ে থাকে তাকে বলা হয় ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক। এই ক্ষুদ্র ও কুটির শিল্প ব্যাংক সাধারণত বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্পের যে সমস্ত উদ্যোক্তা আছেন এদেরকে বিভিন্ন মেয়াদি ঋণ দিয়ে তারা সাহায্য সহযোগিতা এবং পরামর্শ দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে। এবার আসি আমরা আমদানি ও রপ্তানি ব্যাংক।
অর্থাৎ আমদানি রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন সহযোগিতার উদ্দেশ্যে যে ব্যাংক গঠিত ও পরিচালিত হয় তাকেই বলা হয় আমদানি রপ্তানি ব্যাংক। আমদানি রপ্তানি ব্যাংক আর একটা কাজ করে থাকে সাধারণত আমদানি রপ্তানির ক্ষেত্রে তারা যেটাকে আমরা বলি এলসি বলি, মানে লেটার অফ ক্রেডিট, অর্থাৎ যেটাকে আমরা বলি প্রত্যয়নপত্র, এই প্রত্যয়নপত্র দিয়েও তারা ব্যবসায়ীদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে। এবার আসি আমরা ব্যবসা সংগঠন ভিত্তিক ব্যাংকের শ্রেণীবিভাগ। ব্যবসা সংগঠন ভিত্তিক শ্রেণীবিভাগ। তাহলে ব্যবসা সংগঠন ভিত্তিক শ্রেণীবিভাগের ভিতরে রয়েছে যেমন এক মালিকানা ব্যাংক, অংশীদারি ব্যাংক, যৌথ মূলধনী কোম্পানি ব্যাংক, আর একটা হইল সমবায় ব্যাংক, আর একটা হইল রাষ্ট্রীয় ব্যাংক। তাহলে প্রথমে আমরা আসি এক মালিকানা ব্যাংক, অর্থাৎ যে ব্যাংকের মালিক একজন থাকে তাকেই বলা হয় সাধারণত এক মালিকানা ব্যাংক। অর্থাৎ একক উদ্যোগ, একক মালিক এবং একক পুঁজিতে যে ব্যাংক গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে তাকেই বলা হয় এক মালিকানা ব্যাংক। এবার আসি আমরা অংশীদারি ব্যাংক। অংশীদারি ব্যাংকটা কি? অংশীদারি ব্যবসায়ের মতোই অংশীদারি আইনের ভিত্তিতে যে ব্যাংক গঠিত ও পরিচালিত হয়ে থাকে তাকেই বলা হয় অংশীদারি ব্যাংক। এবার আসি আমরা যৌথ মূলধনী কোম্পানি ব্যাংক, অর্থাৎ কোম্পানি আইনের অধীনে যে ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে তাকেই বলা হয় যৌথ মূলধনী কোম্পানি ব্যাংক। এবার আসি আমরা সমবায় ব্যাংক। সমবায়ের মূল নীতি এবং সমবায়ের আইন অনুযায়ী যে ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে তাকেই বলা হয় সমবায় ব্যাংক। এবার আমরা আসি রাষ্ট্রীয় ব্যাংক, অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংককেই বলা হয় রাষ্ট্রীয় ব্যাংক। এবার আমরা আসি মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগ। মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগ। মালিকানা ভিত্তিক শ্রেণীবিভাগেও ব্যাংকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, যেমন সরকারি ব্যাংক, তারপর হলো বেসরকারি ব্যাংক, এনজিও ব্যাংক, যৌথ মালিকানায় ব্যাংক, আর একটা হলো স্বশাসিত ব্যাংক।
স্বশাসিত ব্যাংক, আর একটা হইল বিদেশি ব্যাংক। বিদেশি ব্যাংক। তাহলে প্রথমে আসি আমরা সরকারি ব্যাংক, অর্থাৎ সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকই বলা হয় সরকারি ব্যাংক। বেসরকারি, এবার আসি আমরা বেসরকারি ব্যাংক, অর্থাৎ বেসরকারি উদ্যোগে গঠিত পরিচালিত ব্যাংকই বলা হয় বেসরকারি ব্যাংক। এবার আসি আমরা এনজিও ব্যাংক, অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন এনজিও রয়েছে, এই এনজিও মালিকানাধীনও কিছু ব্যাংক রয়েছে, অর্থাৎ এইভাবে এনজিও মালিকানাধীন ব্যাংকই বলা হয় এনজিও ব্যাংক। বিভিন্ন ব্যাংক সাধারণত জামানত রেখে তারপরে তারা ঋণ দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকে, কিন্তু এনজিও ব্যাংকগুলো দেশের দরিদ্র জনগোষ্ঠীকে তারা জামানতবিহীন, মানে জামানত ছাড়াই তারা মানুষদেরকে ঋণ দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকে। তারপরে হইল যৌথ মালিকানায় ব্যাংক, অর্থাৎ সরকারি এবং বেসরকারি মালিকানায়ও কিছু ব্যাংক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই ধরনের ব্যাংকই বলা হয় যৌথ মালিকানাধীন ব্যাংক। এবার আসি স্বশাসিত ব্যাংক। স্বশাসিত ব্যাংকটা কি? অর্থাৎ এটাও এক ধরনের সরকারি ব্যাংক, তবে এই ব্যাংকের মুখ্য পদে সরকার সাধারণত প্রতিনিধি নিয়োগ করে থাকেন, কিন্তু ব্যাংকের সাধারণ কার্যাবলীতে তারা নিয়ন্ত্রণ আরোপ করে থাকেন না। এবার আসি বিদেশি ব্যাংক। এক দেশের ব্যাংক যখন অন্য দেশে গিয়ে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে, সেই দেশে ওই ব্যাংক বিদেশি ব্যাংক নামে পরিচিত পায়। এবার আসি আমরা, এটা গেল এতক্ষণ আলোচনা আমরা করলাম মালিকানা ভিত্তিতে ব্যাংক। এবার আসি আমরা অঞ্চল ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ। অঞ্চল ভিত্তিক শ্রেণীবিভাগ। অঞ্চল ভিত্তিক শ্রেণীবিভাগের ভিতরে রয়েছে আঞ্চলিক ব্যাংক, জাতীয় ব্যাংক, আন্তর্জাতিক ব্যাংক। আন্তর্জাতিক ব্যাংক। তাহলে প্রথমে আসি আমরা আঞ্চলিক ব্যাংক। আঞ্চলিক ব্যাংকটা কি? যখন কোনো বিশেষ কোনো অঞ্চলে বিশেষ কোনো উদ্দেশ্যে কোনো ব্যাংকের ব্যাংকিং কার্যাবলী সম্পন্ন করলে তাকেই বলা হয় আঞ্চলিক ব্যাংক। যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, অর্থাৎ রাজশাহী অঞ্চলের কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষি ব্যাংক তাদের একটা নির্দিষ্ট ব্যাংকিং কার্যাবলী সম্পন্ন করে থাকে। তাহলে এইভাবে কোনো অঞ্চলকে, বিশেষ কোনো উদ্দেশ্যে যখন কোনো ব্যাংক তার ব্যাংকিং কার্যাবলী সম্পন্ন করে, তখন তাকেই বলা হয় আঞ্চলিক ব্যাংক। এবার আসি আমরা জাতীয় ব্যাংক, অর্থাৎ একটা দেশের সীমানার ভিতরে যখন কোনো ব্যাংকিং কার্যাবলী সম্পন্ন হয় তাকেই বলা হয় জাতীয় ব্যাংক। এবার আসি আমরা আন্তর্জাতিক ব্যাংক, অর্থাৎ দেশের সীমানা পেরিয়ে যখন আন্তর্জাতিক পর্যায়ে কোনো ব্যাংকিং কার্যাবলী সম্পন্ন হয় তখন তাকে বলা হয় আন্তর্জাতিক ব্যাংক। এবার আসি আমরা নিবন্ধন ভিত্তিক ব্যাংক। নিবন্ধন ভিত্তিক ব্যাংক। নিবন্ধন ভিত্তিক ব্যাংক যেমন দেশি ব্যাংক আর হলো বিদেশি ব্যাংক।
প্রথমে আসি দেশি ব্যাংক, অর্থাৎ একটি দেশের আইন অনুযায়ী, ব্যাংকিং আইন অনুযায়ী যখন কোনো ব্যাংক গঠিত পরিচালিত হয় তখন তাকে বলা হয় দেশি ব্যাংক। আর এক দেশের নিবন্ধিত কিন্তু অন্য দেশে যদি সে তার ব্যাংকিং কার্যাবলী পরিচালনা করে তখন তাকেই বলা হয় বিদেশি ব্যাংক। এবার আমাদের বিশেষ মক্কেল ভিত্তিক ব্যাংকের কিছু শ্রেণীবিভাগ আছে। তাহলে এবার আমরা আলোচনা করব বিশেষ মক্কেল ভিত্তিক শ্রেণীবিভাগ। বিশেষ মক্কেল ভিত্তিক শ্রেণীবিভাগ। বিশেষ মক্কেল ভিত্তিক শ্রেণীবিভাগের ভিতরে রয়েছে যেমন শ্রমিক ব্যাংক, মহিলা ব্যাংক, স্কুল ব্যাংক, আর একটা হলো ভোক্তা ব্যাংক। তাহলে প্রথমে আমরা আসি শ্রমিক ব্যাংক, অর্থাৎ শ্রমিকদেরকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে যে ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে তাকেই বলা হয় শ্রমিক ব্যাংক। এবার আসি আমরা মহিলা ব্যাংক, অর্থাৎ মহিলাদের সঞ্চয় উদ্বুদ্ধ করার লক্ষ্যে যে ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে তাকে বলা হয় মহিলা ব্যাংক। এবার আসি আমরা স্কুল ব্যাংক, অর্থাৎ স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের, অর্থাৎ তোমাদের মতো যারা স্কুলে পড়ো ছাত্রছাত্রী, এই স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের সঞ্চয় উদ্বুদ্ধ করার লক্ষ্যে যে ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে তাকে বলা হয় স্কুল ব্যাংক। অর্থাৎ তোমাদের মতো যারা ছাত্রছাত্রী আছো এরা প্রতিদিন বাবা মায়ের কাছ থেকে টিফিন বাবদ যে টাকাটা স্কুলে নিয়ে আসো, এটা সম্পূর্ণ টাকাটা খরচ না করে কিছু টাকা জমিয়ে রেখে রেখে তুমি যখন অ্যাকাউন্টে প্রতি মাসে জমা রাখবা, এভাবে রাখতে রাখতে তোমার আস্তে আস্তে দেখা যাবে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় থেকে একটা বিশাল অঙ্কের মূলধন সৃষ্টি হবে বা তৈরি হবে। এভাবে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে যে ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে তাকেই বলা হয় স্কুল ব্যাংক। এবার আসি ভোক্তা ব্যাংক। ভোক্তা ব্যাংক কি? অর্থাৎ ভোক্তাদেরকে বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা দেওয়ার উদ্দেশ্যে যে ব্যাংক গঠিত, পরিচালিত হয়ে থাকে তাকেই বলা হয় ভোক্তা ব্যাংক। ভোক্তা ব্যাংক সাধারণত তার গ্রাহকদেরকে তারা একটি কার্ড দিয়ে থাকে, যে কার্ডটার নাম হলো ক্রেডিট কার্ড। আর এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ভোক্তারা সাধারণত বাকিতে পণ্য ক্রয়ের সুযোগ পেয়ে থাকে। এবার আসি আমরা নিয়ন্ত্রণ ভিত্তিক ব্যাংক। নিয়ন্ত্রণ ভিত্তিক ব্যাংক। নিয়ন্ত্রণ ভিত্তিক ব্যাংকের ভিতরে রয়েছে পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক, রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক, আংশিক নিয়ন্ত্রিত ব্যাংক, আর একটা হলো বাজার নিয়ন্ত্রিত ব্যাংক। তাহলে প্রথমে আমরা আসি
পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক, অর্থাৎ যে ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ রাষ্ট্র বা সরকারের কাছে থাকে তাকেই বলা হয় পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক। এবার আসি আমরা আংশিক নিয়ন্ত্রিত ব্যাংক, অর্থাৎ যে ব্যাংকের নিয়ন্ত্রণ আংশিক রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত এবং আংশিক ব্যাংকের নিজস্ব নীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে তাকেই বলা হয় আংশিক নিয়ন্ত্রিত ব্যাংক। এবার আসি আমরা বাজার নিয়ন্ত্রিত ব্যাংক, যে ব্যাংকের নিয়ন্ত্রণ কোনো সরকার বা কোনো কর্তৃপক্ষের দ্বারা বা হাতে থাকে না। আমি আবার বলছি, যে ব্যাংকের নিয়ন্ত্রণ সরকার বা কোনো কর্তৃপক্ষের হাতে থাকে না, অর্থাৎ বাজার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে তাকেই বলা হয় বাজার নিয়ন্ত্রিত ব্যাংক। এবার আমরা আসি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ব্যাংকে ভাগ করা হয়েছে। যেটাকে আমরা বলি ধর্মীয় দৃষ্টিতে শ্রেণীবিভাগ। ধর্মীয় দৃষ্টিতে শ্রেণীবিভাগ। ধর্মীয় দৃষ্টিতে শ্রেণীবিভাগটা হলো, অর্থাৎ বিভিন্ন ধর্ম তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মীয় অনুশাসনের অধীনে যে ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে তাকেই বলা হয় ধর্মীয় দৃষ্টিতে ব্যাংক। যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, তারপরে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড। এভাবে ধর্মীয় দৃষ্টিতে অনেকগুলো ব্যাংক রয়েছে। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, নিরাপদে থেকো, সেই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।